বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগত। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী ডেল কার্নেগির লেখা হাউ টু এনজয় ইয়োর লাইফ অ্যান্ড ইয়োর জব বইটি। আমরা যদি নিজেদের জীবনের দিকে মনোযোগ দিয়ে দেখি তাহলে দেখব যে আমরা প্রায় দুটো জিনিসের মধ্যে জড়িয়ে থাকি। একটা হলো আমাদের ফেলে আসা অতীত, আর অন্যটা হলো আমাদের আসতে থাকা ভবিষ্যৎ। আমরা হয় আমাদের অতীতে করা কোনো ভুলের জন্য চিন্তিত থাকি, না হলে ভবিষ্যতে কি হবে সেই টেনশনেই দিন কাটাই। কিন্তু যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু থেকে থাকে তবে সেটা হলো আজ, অর্থাৎ বর্তমান দিনটা। ডেল কার্নেগি বলেছেন যে আমাদের জীবনটাকে এমনভাবে বাঁচা উচিত যেমনটা একটা জাহাজের ভেতরে ওয়াটার টাইট কম্পার্টমেন্ট থাকে। অর্থাৎ প্রত্যেকটা দিনকে একটা আলাদা বাক্সের মতো দেখুন, যাতে স্ট্রেস আর টেনশন শুধু একটা কম্পার্টমেন্টেই সীমাবদ্ধ থাকে এবং বাকি দিনগুলোকে নষ্ট করতে না পারে। ভেবে দেখুন তো, যদি একটা বিশাল জাহাজ সমুদ্রে চলতে থাকে আর তাতে কোনো কম্পার্টমেন্ট না থাকে, তাহলে এক জায়গায় জল ঢুকলে পুরো জাহাজটাই ডুবে যেতে পারে। কিন্তু যদি কম্পার্টমেন্ট তৈরি করা থাকে আর সেগুলো ওয়াটার টাইট হয়, তাহলে জল শুধু সেই অংশেই থাকবে এবং বাকি অংশ সুরক্ষিত থাকবে। এই নীতিটাই আমাদের জীবনেও প্রযোজ্য। যদি আমরা প্রত্যেকটা দিনকে একটা আলাদা বাক্সের মতো দেখি, তাহলে গতকালের সমস্যা আর আগামীকালের দুশ্চিন্তা আজকের শান্তিকে বিঘ্নিত করতে পারবে না। অনেক সময় আমরা সকালে উঠেই গত সপ্তাহের কোনো ভুলের কথা মনে করে দুঃখ পাই, অথবা ভাবতে শুরু করি যে পরের সপ্তাহে যে প্রেজেন্টেশন আছে তাতে কি হবে। এর ফলে আমাদের আজকের পুরো মুডটাই খারাপ হয়ে যায়। কিন্তু ভাবার বিষয় হলো, আমরা না তো ফেলে আসা অতীতকে বদলাতে পারি, আর না তো আসতে থাকা ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে কেন আমরা আজকের দিনটাকে পুরোপুরি বাঁচি না? যখন আমরা শুধু আজকের দিনের উপর ফোকাস করি, তখন আমাদের শক্তি শুধু সেই কাজেই লাগে যা আজ আমাদের সামনে আছে। এতে আমাদের মনোযোগ বাড়ে এবং উদ্বেগও কমে যায়। কল্পনা করুন, আপনার কাছে আজকের দিনের জন্য শুধু একটা কয়েন আছে। আপনি চাইলে সেটা দুশ্চিন্তায় খরচ করতে পারেন, অথবা চাইলে ভালো কিছু করার জন্য ব্যবহার করতে পারেন। এই পছন্দটা শুধু আপনারই। আরেকটা মজার বিষয় হলো, যখন আমরা শুধু আজকের দিনটাকে বাঁচি, তখন আমাদের কাজের ধরনও উন্নত হয়। ধরুন আপনাকে একটা বড় প্রজেক্ট শেষ করতে হবে, আর আপনি পুরো প্রজেক্টের কথা ভেবে ভেবে চিন্তিত হচ্ছেন। কিন্তু যদি আপনি সেটাকে শুধু আজকের দিনের অংশের মধ্যে সীমাবদ্ধ করে দেন, তাহলে আপনি কোনো মানসিক চাপ ছাড়াই কাজ করতে পারবেন। প্রতিদিন একটু একটু করে আপনি পুরো প্রজেক্টটা সহজেই শেষ করে ফেলতে পারবেন। কখনো কখনো মানুষ ভাবে যে আমি যদি ভবিষ্যতের পরিকল্পনা না করি তাহলে চলবে কি করে। এটা ঠিক যে কিছুটা ভাবা দরকার, কিন্তু সমস্যা তখনই হয় যখন আমরা পরিকল্পনার নামে অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং করতে শুরু করি। পরিকল্পনা আর উদ্বেগের মধ্যে পার্থক্য আছে। পরিকল্পনা হলো একটা অ্যাকশন, যেখানে উদ্বেগ হলো একটা রিঅ্যাকশন। পরিকল্পনার মাধ্যমে আমরা কিছু অর্জন করি, আর উদ্বেগের মাধ্যমে শুধু শক্তি নষ্ট হয়। একটা বাস্তবমত উপায় হলো প্রতিদিন সকালে উঠে নিজেকে বলা, আজকের দিনটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি এই দিনটাকে পুরো পজিটিভিটির সাথে বাঁচব। এই ভাবনাটা মাথায় স্বচ্ছতা নিয়ে আসে এবং ফোকাস তৈরি করে। আপনি নিজে অনুভব করবেন যে আপনি সারাদিন অনেক বেশি বর্তমানে থাকছেন, কম বিভ্রান্ত হচ্ছেন এবং ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করতে পারছেন। অনেক সময় এমন হয় যে আমরা জীবনটাকে পজ করে বাঁচি। আমরা ভাবি এখন একটু কঠিন সময় যাচ্ছে, ভবিষ্যতে সব ঠিক হয়ে যাবে, তখন উপভোগ করব। কিন্তু ভবিষ্যৎ তো কখনোই আসে না, কারণ যখন সেটা আসে তখন সেটাও আজ হয়ে যায়। সুখ আর শান্তি ভবিষ্যতের কোনো নিখুঁত মুহূর্তে নেই, বরং আজকের পছন্দের মধ্যে আছে। আরেকটা কথা বুঝুন, যখন আপনি আজকের দিনটাকে ভালোভাবে বাঁচেন, তখন আপনি পরোক্ষে নিজের ভবিষ্যৎকে উন্নত করছেন। আজকের সঠিক ডিসিশন আগামীকালের ভালো ফল হয়ে উঠতে পারে, কিন্তু যদি আপনি আজকের দিনটাকে উপেক্ষা করেন তাহলে আগামীকালটাও অনিশ্চিত হয়ে যায়। কিছু লোক ভাবে আমার অনেক দায়িত্ব আছে, আমি কি করে শুধু আজকের দিনের উপর ফোকাস করব? এর উত্তর হলো, আপনি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোকে ছেড়ে দিচ্ছেন না, শুধু সেগুলোকে ছোট ছোট দৈনিক কাজে পরিণত করছেন। এতে আপনার যাত্রাটা সামলানো সহজ হয়ে যায় এবং আপনি ক্লান্তও হন না। প্রত্যেকটা দিন একটা নতুন সুযোগ, কিছু শেখার, বেড়ে ওঠার, কাউকে ধন্যবাদ জানানোর বা নিজের কোনো প্যাশনকে খুঁজে দেখার। যখন আপনি এই মানসিকতা নিয়ে ওঠেন যে আজকের দিনটা আপনার কাছে একটা উপহারের মতো, তখন আপনি এর মূল্য বোঝেন এবং এটাকে নষ্ট করতে চান না। ডেল কার্নেগির কথার মূল্য তখনই বোঝা যায় যখন আমরা এটাকে নিজের বাস্তব জীবনে প্রয়োগ করি। নিজেকে একটা সৎ প্রশ্ন করুন, আমার জীবন কি ফেলে আসা অনুশোচনা আর আগামী দিনের চিন্তায় জড়িয়ে আছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজ থেকে একটা নতুন পদ্ধতি অবলম্বন করুন। সকালে উঠে বলুন, শুধু আজকের দিনের খেয়াল রাখব।
আপনি নিজেই অনুভব করবেন যে আপনার স্ট্রেস লেভেল কমে গেছে, মন শান্ত হয়েছে এবং যে জিনিসগুলো আগে অনেক বড় মনে হতো সেগুলো এখন সামলানোর যোগ্য মনে হচ্ছে। এটা কোনো জাদু নয়, এটা মানসিকতার ব্যাপার। কখনো কখনো আমরা ভাবি যে জীবন অনেক কঠিন, কিন্তু সত্যিটা হলো আমরাই তাকে জটিল করে তুলি। যখন আমরা আজকের মুহূর্তটাকে খোলা মনে গ্রহণ করি তখন জীবনটা একটু সহজ হয়ে যায়। যেমন শিশুরা হয়, তারা না অতীতের কথা ভাবে না ভবিষ্যতের চিন্তা করে, তারা শুধু নিজেদের খেলনা, খেলা এবং বন্ধুদের নিয়েই মগ্ন থাকে। হয়তো সেই কারণেই তারা এত খুশিতে জীবন কাটায়। আপনিও সেই শিশুটির মতো হতে পারেন। শুধু একদিনের জন্য চেষ্টা করে দেখুন। না গতকালের অপরাধবোধ, না আগামীকালের চিন্তা, শুধু আজকের দিনটাকে পুরো মন দিয়ে বাঁচুন। সেটা কাজ করা হোক, পড়াশোনা করা, ঘোরাঘুরি করা, কথা বলা বা একা বসে থাকা, যাই করুন পুরো সচেতনতা এবং উপস্থিতির সাথে করুন। এটাই মাইন্ডফুলনেস। শেষে একটা কথা সবসময় মনে রাখবেন, অতীত চলে গেছে, ভবিষ্যৎ অজানা, কিন্তু আজকের দিনটা আপনার হাতে আছে। আর যখন আজ আপনার হাতে, তখন আপনি এর সাথে অসাধারণ কিছু করতে পারেন। শুধু প্রয়োজন একটু ফোকাস, একটু বিশ্বাস আর অনেক কৃতজ্ঞতা। তাই পরের বার যখন আপনি উদ্বিগ্ন বোধ করবেন তখন নিজেকে একটা সহজ প্রশ্ন করুন, আমি কি আজকের দিনটাকে বাঁচছি? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি সঠিক পথে আছেন, আর যদি না হয় তাহলেও কোনো ব্যাপার না। প্রত্যেকটা সূর্যোদয় একটা নতুন সুযোগ নিয়ে আসে। আজকের দিনটা গুরুত্বপূর্ণ, তাই একে কাজে লাগান। জীবনে আমরা সবাই কখনো না কখনো দুশ্চিন্তা অনুভব করেছি। কখনো পরীক্ষার চিন্তা, কখনো চাকরির টেনশন, কখনো ভবিষ্যৎ নিয়ে ভয়, আবার কখনো কোনো সম্পর্কের অনিশ্চয়তা। এই চিন্তা ধীরে ধীরে আমাদের শক্তি শুষে নেয়, আমাদের মুখের হাসি কেড়ে নেয় আর আমাদের প্রত্যেকটা দিনকে ভারী করে তোলে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে এই দুশ্চিন্তা বাড়ে কেন? ডেল কার্নেগি এই প্রশ্নের খুব সহজ একটা উত্তর দিয়েছেন। চিন্তা নিষ্ক্রিয়তায় বাড়ে, অর্থাৎ যখন আমরা কিছু না করে শুধু ভাবতে থাকি তখন চিন্তা বাড়তেই থাকে। ভেবে দেখুন, আপনার সামনে একটা সমস্যা আছে, আপনি সারা দিন শুধু সেটার কথাই ভাবছেন। মাথায় একই কথা ঘুরছে, বারবার একই দৃশ্য রিপিট হচ্ছে, কিন্তু আপনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এমন অবস্থায় সেই সমস্যাটা ছোট হোক বা বড়, আপনাকে ভয় দেখাতে শুরু করে। আপনি সেটাকে বাড়িয়ে ভাবতে শুরু করেন, কিন্তু যেই মুহূর্তে আপনি সামান্য কোনো পদক্ষেপ নেন সেই সমস্যার ক্ষমতা কমে যায়। এটাই কার্নেগির মূল মন্ত্র। অ্যাকশনের মাধ্যমে দুশ্চিন্তা দূর করুন। অর্থাৎ যদি চিন্তা থেকে মুক্তি পেতে চান তাহলে ভাবা বন্ধ করুন আর কিছু করা শুরু করুন। এই কথাটা খুব সহজ মনে হলেও এর প্রভাব অনেক গভীর। ধরুন আপনাকে একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে, কিন্তু আপনার ভয় লাগছে যে আপনি দর্শকদের সামনে বলতে পারবেন না। যদি আপনি শুধু বসে বসে এটাই ভাবতে থাকেন যে লোকেরা কি ভাববে, ভুল হয়ে গেলে কি হবে, নার্ভাস হয়ে গেলে কি হবে, তাহলে আপনার ভয় আর চিন্তা বাড়তেই থাকবে। কিন্তু যদি আপনি উঠে সেই প্রেজেন্টেশনের প্রস্তুতি শুরু করে দেন, কন্টেন্ট তৈরি করেন, আয়নার সামনে প্র্যাকটিস করেন বা কোনো বন্ধুর সামনে বলে দেখেন, তাহলে আপনার আত্মবিশ্বাস বাড়বে আর চিন্তা আপনা আপনি কমে যাবে। কার্নেগি একটা খুব বাস্তবসম্মত ফর্মুলা দিয়েছেন যা আমাদের দুশ্চিন্তা সামলাতে সাহায্য করে। এর প্রথম ধাপ হলো সমস্যাটাকে সংজ্ঞায়িত করুন। অর্থাৎ সবার আগে স্পষ্টভাবে বুঝুন যে আসল সমস্যাটা কী। অনেক সময় আমরা শুধু একটা অস্পষ্ট টেনশন অনুভব করি, কিন্তু জানি না যে আসল সমস্যাটা কী। যেমন কারো মনে হচ্ছে তার মন খারাপ, ঘুম আসছে না, সে চিন্তিত, কিন্তু যখন সে বসে ভাবে তখন বুঝতে পারে যে আসল চিন্তাটা তার চাকরির নিরাপত্তাহীনতা নিয়ে। যতক্ষণ না আপনি সমস্যাটাকে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করবেন ততক্ষণ তার সমাধান খোলা কঠিন হবে। দ্বিতীয় ধাপ হলো কারণগুলো তালিকাভুক্ত করুন। অর্থাৎ দেখুন যে সেই সমস্যাটা কী কারণে তৈরি হয়েছে। প্রত্যেকটা চিন্তার পেছনে কোনো না কোনো কারণ থাকে, সেটা বাহ্যিক হোক বা অভ্যন্তরীণ। যেমন ধরুন আপনার পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে, তাহলে তার কারণ হতে পারে যে আপনি ঠিকমতো পড়াশোনা করেননি, সিলেবাস শেষ হয়নি বা গতবার ফল ভালো হয়নি। যখন আপনি কারণগুলো লেখেন তখন আপনার মাথায় স্বচ্ছতা আসে এবং বিভ্রান্তি কমে। তৃতীয় ধাপ হলো সমাধানগুলো বিবেচনা করুন। অর্থাৎ এখন যখন আপনি জেনে গেছেন যে সমস্যাটা কী এবং তার কারণ কী, তখন ভাবতে শুরু করুন যে সম্ভাব্য সমাধান কী হতে পারে। এখানে ব্রেনস্টর্মিং করা খুব সাহায্য করে। কোনো আইডিয়াই ছোট বা বেকার নয়, যাই আপনার মাথায় আসবে সেটা নোট করে নিন, তারপর প্রত্যেকটা সমাধানকে বাস্তবসম্মত দৃষ্টিকোণ থেকে দেখুন যে কিভাবে সেটা প্রয়োগ করা যেতে পারে। মনে রাখবেন, সমাধান ভাবাও একটা অ্যাকশন, আর এটা আপনার দুশ্চিন্তাকে দুর্বল করে তোলে। আর শেষ ধাপ হলো সিদ্ধান্ত নিন। অর্থাৎ অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত নিন। শুধু ভাবাই যথেষ্ট নয়, আপনি সমস্যাটা বুঝেছেন, কারণ খুঁজে বের করেছেন, সমাধানও ভেবেছেন, এখন সময় হলো অ্যাকশনের।
আপনি যে সেরা সম্ভাব্য সমাধানটা বের করেছেন, এখন সেটা প্রয়োগ করার পরিকল্পনা করুন এবং তাকে কার্যকর করুন। হতে পারে আপনার প্রথম সমাধানটা 100% নিখুঁত হবে না, কিন্তু পদক্ষেপ নেওয়ার ফলে আপনার ভয় কমবে এবং একটা নতুন দিশা পাওয়া যাবে। অনেক সময় মানুষ বলে, আমি কিছুই করতে পারি না, শুধু ভাবতেই থাকি। এর মানে হলো সে প্রথম ধাপেই আটকে গেছে, অথবা সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছে। ভয় ততক্ষণই আমাদের ওপর চেপে বসে থাকে যতক্ষণ আমরা তার মুখোমুখি না হই, কিন্তু যেই মুহূর্তে আমরা পদক্ষেপ নিই, সেই ভয়ের বাঁধন আলগা হয়ে যায়। কার্নেগি বলেন যে অ্যাকশনের মধ্যে একটা জাদু আছে। ওটা শুধু সমস্যাই সমাধান করে না, বরং আমাদের মানসিকভাবে শক্তিশালীও করে তোলে। যখন আপনি অ্যাকশন নেন, তখন আপনি নিজের মনকে একটা বার্তা দেন যে আমি নিয়ন্ত্রণে আছি, আর এই বার্তাটা আপনার ভিতরে আত্মবিশ্বাস তৈরি করে। একটা মজার জিনিস এটাও যে যখন আমরা পদক্ষেপ নিই, তখন আমাদের ফোকাস দুশ্চিন্তা থেকে সরে সমাধানের দিকে চলে যায়। আমাদের শক্তিও সেই কাজে লাগে, যার ফলে আমরা প্রোডাক্টিভ অনুভব করি। আর যখন আমরা ফল দেখতে শুরু করি, তখন আপনা আপনিই পজিটিভিটি আসতে শুরু করে। অনেকে ওভার থিঙ্কিংয়ের শিকার হয়। তারা প্রত্যেকটা পরিস্থিতিকে এত বেশি বিশ্লেষণ করে যে কিছু করারই সময় পায় না। ডেল কার্নেগি বলেন যে অতিরিক্ত বিশ্লেষণ পক্ষাঘাতের কারণ হয়, অর্থাৎ আপনি ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে যান কিন্তু কোনো পদক্ষেপ নেন না। তাই জরুরি হলো একটা পর্যায়ে ভাবা বন্ধ করে কিছু অ্যাকশন নেওয়া। ধরুন কাউকে কারোর সাথে কথা বলতে হবে, কোনো ভুল বোঝাবুঝি দূর করতে হবে, কিন্তু সেই ভাবতেই থাকে কি বলবো, সামনের জন কি প্রতিক্রিয়া দেখাবে, যদি পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। এই ভাবতে ভাবতেই দিন কেটে যায়, টেনশন বাড়তে থাকে। কিন্তু যদি সে একবার কথা বলা শুরু করে, তাহলে হতে পারে ব্যাপারটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। অ্যাকশন নেওয়ার মাধ্যমে সম্পর্ক ঠিক হতে পারে, স্বচ্ছতা আসতে পারে এবং শান্তিও পাওয়া যেতে পারে। প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু না কিছু অবশ্যই থাকে যা তাকে দুশ্চিন্তা দেয়। তফাৎ শুধু এটাই যে কেউ সেই দুশ্চিন্তাকে পুষে রাখে, আর কেউ সেই দুশ্চিন্তার সাথে লড়াইয়ের জন্য পদক্ষেপ নেয়। আপনাকে ঠিক করতে হবে যে আপনার মনোভাব কি হবে। সবসময় মনে রাখবেন, চিন্তা ততক্ষণই আপনার উপর রাজত্ব করবে যতক্ষণ আপনি নিষ্ক্রিয় হয়ে তাকে সহ্য করবেন। কিন্তু যেই মুহূর্তে আপনি সক্রিয় হয়ে পদক্ষেপ নেবেন, সেই চিন্তা একটা সাধারণ ব্যাপারে পরিণত হবে যা আপনি সহজেই সামলাতে পারবেন। আরেকটা উপায় হলো আপনার দিনের পরিকল্পনা করা। যখন আপনি দিনের শুরুতেই ঠিক করে নেন যে আজ আপনাকে কি কি করতে হবে, তখন আপনার মন এদিক ওদিক ছোটাছুটি করে না, আর চিন্তার জন্য জায়গা থাকে না। ছোট ছোট লক্ষ্য ঠিক করুন এবং সেগুলোর ওপর কাজ শুরু করুন। যখন আপনি একটা কাজ শেষ করেন, তখন আপনি একটা অগ্রগতির অনুভূতি পান, যা দুশ্চিন্তার সবচেয়ে বড় ওষুধ। কার্নেগি বই শুধু অনুপ্রেরণার কথা বলে না, ওটা অ্যাকশন ভিত্তিক জীবনযাপনের কথা বলে। তার মতে প্রত্যেক মানুষের কাছে সেই শক্তি আছে যার মাধ্যমে সে দুশ্চিন্তা কমাতে পারে। শুধু প্রয়োজন একটু স্বচ্ছতা, একটু পরিকল্পনা আর একটু সাহস। তাই পরের বার যখন কোনো কথা আপনাকে চিন্তিত করতে শুরু করবে, তখন নিজেকে এই 4টি প্রশ্ন করুন। সমস্যাটা কি? তার কারণ কি? সম্ভাব্য সমাধান কি হতে পারে? আর এখন আমি কি করতে চলেছি? এই প্রশ্নগুলো আপনাকে ভাবনা থেকে কাজের দিকে নিয়ে যাবে, আর সেখান থেকেই আপনার উদ্বেগ কমতে শুরু করবে। জীবন কখনো পুরোপুরি চিন্তামুক্ত হবে না, কিন্তু যদি আপনি অ্যাকশন নেওয়ার অভ্যাস তৈরি করেন, তাহলে চিন্তা কখনো আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। ধীরে ধীরে আপনার মন প্রশিক্ষিত হয়ে যাবে সমস্যা এলে ঘাবড়ানো নয়, বরং শান্তভাবে ভাবা এবং ধাপে ধাপে সমাধান শুরু করা। এটাই ডেল কার্নেগির আসল শিক্ষা। দুশ্চিন্তাকে অ্যাকশন দিয়ে হারান। এটা কোনো জটিল ফর্মুলা নয়, কিন্তু খুবই শক্তিশালী। এটাকে নিজের জীবনে অনুশীলন করা শুরু করুন, আর তারপর দেখুন কিভাবে আপনার মন মুক্ত, সতেজ এবং ফোকাসড থাকে। চিন্তা চলে যাবে, আর তার বদলে আসবে স্বচ্ছতা, নিয়ন্ত্রণ আর আত্মবিশ্বাস। জীবনে একটা জিনিস আছে যার থেকে কেউ বাঁচতে পারে না, সেটা হচ্ছে ক্রিটিসিজম বা সমালোচনা। কেউ যতই ভালো হোক না কেন, যতই আন্তরিক আর পরিশ্রমী হোক না কেন, তবুও কারো না কারো তার প্রতি কোনো না কোনো অভিযোগ থাকেই। আর মানুষ যে অভিযোগ মুখের ওপর বলেও দেয়, কখনো নরমভাবে, কখনো কঠোরভাবে। এখন প্রশ্ন হলো, আমরা সেই সমালোচনাকে কিভাবে সামলাবো? অনেক মানুষ এমন থাকে যারা কারো একটা নেগেটিভ মন্তব্যে ভেঙে পড়ে। তাদের মনে হয় তাদের মূল্য কমে গেছে, তাদের পরিচয়ের ওপর প্রশ্ন উঠে গেছে। তারা ভাবে যদি কেউ কিছু ভুল বলে দেয়, তাহলে হয়তো আমি সত্যিই ওরকমই। ধীরে ধীরে তাদের আত্মবিশ্বাস কমতে থাকে, আর তারা নিজেদের সন্দেহ করতে শুরু করে। কিন্তু সত্যিটা হলো, সমালোচনা অনিবার্য। প্রত্যেক মানুষকে কখনো না কখনো এর মুখোমুখি হতে হয়। তফাৎ শুধু এটাই যে কিছু লোক এটাকে হৃদয়ে নিয়ে নেয়, আর কিছু লোক এর থেকে শেখে অথবা এটাকে উপেক্ষা করতে জানে। ডেল কার্নেগি একটা খুব ভালো নীতি দিয়েছেন: সমালোচনাকে আপনাকে চূর্ণ করতে দেবেন না।
মানে হলো, যদি কেউ আপনার সমালোচনা করে তাহলে সেটাকে এত বড় করে তুলবেন না যে তা আপনার খুশি কেড়ে নেয়। সব কথাকে মনে লাগানো ভালো কথা নয়, বিশেষ করে যখন সেই কথা গঠনমূলক না হয়। প্রত্যেকবার প্রতিক্রিয়া জানানো জরুরি নয়। এখন প্রশ্ন ওঠে যে আমরা কিভাবে ঠিক করব কোন সমালোচনাটা বৈধ আর কোনটা উপেক্ষা করা উচিত। এর একটা সহজ উপায় হলো সমালোচনাকে বস্তুনিষ্ঠভাবে বিচার করুন, অর্থাৎ আবেগ দিয়ে নয়, মস্তিষ্ক দিয়ে ভাবুন। যখন কেউ কিছু বলে তখন সঙ্গে সঙ্গে আঘাত পাওয়ার আগে নিজেকেই প্রশ্নটা করুন, এর মধ্যে কি কোনো সত্যি আছে? আমি কি সত্যিই ওই জিনিসটাকে আরও ভালো করতে পারি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সেই সমালোচনাকে একটা সুযোগ হিসেবে নিন এবং নিজেকে উন্নত করুন। কিন্তু যদি সমালোচনাটা শুধু আপনাকে নিচু দেখানোর জন্য করা হয়ে থাকে, অথবা কারো ঈর্ষা, নিরাপত্তাহীনতা বা নেতিবাচকতা থেকে বেরিয়ে আসে, তাহলে সেটাকে মন থেকে বের করে দিন। এমন সমালোচনাকে বয়ে বেড়ানোর মানে হলো নিজের ভেতরে অপ্রয়োজনীয় বিষ জমানো। এটা ধীরে ধীরে আপনার পজিটিভিটিকে শেষ করে দেয়। ভাবুন তো, যদি কেউ আপনাকে বলে যে তুমি জীবনে কিছুই করতে পারবে না বা তোমার মধ্যে আত্মবিশ্বাসের অভাব আছে, তাহলে কি সত্যিই এই কথাটা সত্যি, নাকি সে শুধু নিজের হতাশা আপনার উপর বের করছে? এমন মন্তব্যকে মনে নেওয়ার মানে হলো আপনি তাদের আপনার আত্মমর্যাদা নির্ধারণ করার অধিকার দিচ্ছেন, আর এই অধিকার কাউকে দেওয়া উচিত নয়। একটা কথা সবসময় মনে রাখবেন, সমালোচনাকারীর সম্পর্কে বেশি বলে, যার সমালোচনা করা হচ্ছে তার সম্পর্কে নয়। অনেক সময় যারা অন্যের সমালোচনা করে তারা নিজেরাই ভেতর থেকে নিরাপত্তাহীনতায় ভোগে। তাদের মনে হয় যদি তারা অন্যের ভুল বের করে তাহলে তারা নিজেদের আরেকটু ভালো অনুভব করবে। এমন লোক সব জায়গায় পাওয়া যায়, কর্মক্ষেত্রে, পরিবারে, বন্ধুত্বে, অনলাইন জগতে। আর যদি আপনি প্রত্যেকের কথাকে গুরুত্ব দিয়ে দেখেন, তাহলে আপনি কখনো শান্তিতে বাঁচতে পারবেন না। কার্নেগি বলেন যে আমাদের প্রত্যেকটা সমালোচনাকে ফিল্টার করতে শেখা উচিত। যেমন একটা ছাঁকনি দিয়ে চা ছাঁকা হয়, তেমনি আমাদের মনে একটা মানসিক ফিল্টার রাখা উচিত। তার মধ্যে দিয়ে প্রত্যেকটা মন্তব্যকে পার করুন। যা সাহায্যকারী সেটা রাখুন, যা বিষাক্ত সেটা ফেলে দিন। আর এটা অনুশীলনের মাধ্যমেই আসে। একবার, দুবার, 10 বার আঘাত পাওয়ার পরেই মানুষ বুঝতে পারে যে কি ধরতে হবে আর কি ছাড়তে হবে। দ্বিতীয় যে জিনিসটা জরুরি তা হলো আমাদের মানসিকভাবে শক্তিশালী হতে হবে। যদি কেউ আমাদের সম্পর্কে কিছু খারাপ বলে আর আমরা সঙ্গে সঙ্গে ভেঙে পড়ি, তাহলে এর মানে এই নয় যে সেই ব্যক্তি শক্তিশালী, বরং এর মানে হলো যে আমরা নিজেদের এতটাই দুর্বল করে ফেলেছি যে কারো মতামতই আমাদের প্রভাবিত করতে পারে। তাই জরুরি হলো আমরা যেন নিজেদের আত্মমর্যাদাকে অন্যের কথায় সংজ্ঞায়িত না করি। আমাদের মূল্য আমাদের প্রচেষ্টা, আমাদের উদ্দেশ্য এবং আমাদের মূল্যবোধের ওপর নির্ভর করে, অন্য কারো বিচারের ওপর নয়। এবার কথা বলা যাক বৈধ সমালোচনা নিয়ে। অনেক সময় মানুষ আমাদের জেনুইনলি ফিডব্যাক দেয় যাতে আমরা আরও ভালো করতে পারি। যেমন কোনো শিক্ষক যদি আপনাকে বলেন যে তোমার কাজ ভালো কিন্তু প্রেজেন্টেশনটা আরেকটু স্পষ্ট হতে পারত, তাহলে এটা আপনার উন্নতির জন্য। এমন সমালোচনাকে উপেক্ষা করা উচিত নয়। এটা আপনাকে একটা নতুন দৃষ্টিকোণ দেয় এবং উন্নতির সুযোগও দেয়। একজন বুদ্ধিমান ব্যক্তি তিনিই হন যিনি প্রত্যেকটা সমালোচনা থেকে কিছু না কিছু উপকারী জিনিস বের করে নেন। তিনি আঘাত পাওয়ার বদলে ভাবেন, এর মধ্যে কি এমন কিছু আছে যা থেকে আমি শিখতে পারি? আর যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সেটাকে নিজের শক্তিতে পরিণত করেন। কিন্তু এর মানে এটাও নয় যে প্রত্যেকবার নিজেকে সন্দেহ করতে শুরু করবেন। ওভার থিঙ্কিংও একটা বড় সমস্যা। অনেকে অন্যের মন্তব্যকে বারবার মনে রিপিট করতে থাকে। ও এমন কেন বলল? আমি কি সত্যিই এত খারাপ? এভাবে ভাবলে না কোনো সমাধান বেরোয়, না শান্তি পাওয়া যায়। তাই মনকে শৃঙ্খলাবদ্ধ করা দরকার এবং বলা দরকার, যা জরুরি শুধু সেটুকু রাখবো, বাকি সব ডিলিট করে দেব। সমালোচনা সামলানোর আরেকটা স্মার্ট উপায় হলো রিঅ্যাকশন নয়, রেসপন্স দিন। অর্থাৎ যখন কেউ আপনার সমালোচনা করে তখন আবেগপ্রবণ হয়ে প্রতিক্রিয়া দেখাবেন না। কিছুক্ষণ চুপ থাকুন, ভাবুন, আর তারপর শান্তভাবে রেসপন্স দিন। এতে সামনের জন্য বুঝবে যে আপনি মানসিকভাবে পরিণত এবং নিজের মূল্য জানেন। ডেল কার্নেগি একটা কথা বলেছিলেন, যে কোনো বোকা সমালোচনা, নিন্দা আর অভিযোগ করতে পারে, আর বেশিরভাগ বোকারা তাই করে। অর্থাৎ কাউকে সমালোচনা করা সহজ, কিন্তু উপকারী ফিডব্যাক দেওয়া কঠিন। তাই যদি কেউ শুধু খারাপ কথা বলে, তাহলে হতে পারে সে নিজে ওই বেশিরভাগ বোকাদের মধ্যে একজন। কখনো কখনো সমালোচনা শুধু কথাই নয়, সুর আর শারীরিক ভাষাতেও লুকিয়ে থাকে। যেমন কেউ যদি ব্যঙ্গ করে বলে যে ওয়াও কি কাজ করেছো তুমি, তাহলে তাতে প্রশংসার চেয়ে টিটকিরি বেশি থাকে। এমন সময় হাসি দিয়ে চুপ করে থাকাই সবচেয়ে ভালো জবাব। প্রত্যেকটা মন্তব্যের জবাব দেওয়া জরুরি নয়, কারণ নীরবতাও একটা শক্তিশালী প্রতিক্রিয়া।
সমালোচনা নিয়ে আরেকটা জরুরি কথা হলো আমাদের নিজেদেরও অন্যদের সমালোচনা করার সময় ভেবেচিন্তে বলা উচিত। যেমন আমাদের আঘাত পেতে ভালো লাগে না, তেমনি অন্যদেরও লাগে। যদি আপনি কারোর ভুল দেখতে পান তাহলে তাকে পরামর্শ দিন, অপমান করবেন না। আর যদি কেউ আপনাকে পরামর্শ দেয় তাহলে সেটাকে ইগোতে নেবেন না, বরং ভাবুন যে কথাটা সত্যি কাজের কিনা। প্রত্যেকটা সফল মানুষ কখনো না কখনো সমালোচনার মুখোমুখি হয়েছেন। শচীন তেন্ডুলকরকেও মানুষ বলেছিল যে তার মধ্যে আর সেই আগের মতো জাদু নেই, কিন্তু তিনি প্রত্যেকবার নিজের খেলা দিয়ে জবাব দিয়েছেন। স্টিভ জবসকে অ্যাপেল থেকে বের করে দেওয়া হয়েছিল, তবুও তিনি ফিরে এসে ইতিহাস তৈরি করেছেন। তাই সমালোচনা কখনো আপনার শেষ নয়, ওটা শুধু একটা চ্যালেঞ্জ যা আপনাকে স্মার্টলি সামাল দিতে হয়। জীবনে যদি খুশি থাকতে চান, উন্নতি করতে চান, তাহলে এটা শেখা জরুরি যে কোন কথাটা গুরুত্ব দিয়ে শুনতে হবে আর কোন কথাটা উপেক্ষা করতে হবে। যদি আপনি প্রত্যেকবার অন্যের মন্তব্যে আঘাত পেতে থাকেন তাহলে না আপনি নতুন কিছু চেষ্টা করতে পারবেন, না রিস্ক নিতে পারবেন। কিন্তু যদি আপনি শক্তিশালী হয়ে ফিল্টার করা মানসিকতা নিয়ে বাঁচেন তাহলে সমালোচনা আপনাকে ভাঙতে পারবে না, বরং আপনাকে আরও মজবুত করে তুলবে। তাই পরের বার যখন কেউ আপনার সমালোচনা করবে তখন একটা গভীর শ্বাস নিন, ভাবুন, বুঝুন, আর তারপর সিদ্ধান্ত নিন এই কথাটা কি সত্যি আমাকে আরও ভালো করতে পারে। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে তাকে ধন্যবাদ দিন, যদি না হয় তাহলে মন থেকে ডিলিট করে দিন আর নিজের যাত্রায় ফোকাস করুন। মনে রাখবেন, সমালোচনা শুধু একটা শোরগোল যতক্ষণ না আপনি তাকে সঙ্গীতে পরিণত করছেন। আপনি কি কখনো খেয়াল করেছেন যে যখন কোনো ব্যক্তি আপনাকে একটা ছোট আন্তরিক প্রশংসা করে তখন সারাদিন মনটা খুশি থাকে? যেমন কেউ বলল, আজ তুমি খুব ভালো কাজ করেছো, বা তোমার আইডিয়াটা দারুণ ছিল, তখন মনটা আপনা আপনি হালকা হয়ে যায়। এমনটা এই কারণে হয় কারণ আমরা সবাই মানুষ, আর প্রত্যেক মানুষের মনেই একটা সূক্ষ্ম ইচ্ছা থাকে স্বীকৃতির, প্রশংসার। আমাদের ভালো লাগে যখন কেউ আমাদের পরিশ্রম, আমাদের ভালো গুণ বা আমাদের প্রচেষ্টাকে লক্ষ্য করে। ডেল কার্নেগি তার নীতিগুলোতে এই কথাই বলেছেন, অন্যদের প্রশংসা করুন এবং উৎসাহ দিন। মানে হলো, যদি আপনি অন্যদের প্রশংসা করেন, তাদের উৎসাহ দেন, তাহলে শুধু তাদের মনই ভালো হয় না, বরং আপনার নিজের মূল্যও বেড়ে যায়। আপনি মানুষের মনে জায়গা করে নেন শুধুমাত্র এই একটা সহজ অভ্যেসের কারণে। কিন্তু প্রশংসা অবশ্যই আন্তরিক হতে হবে। নকল প্রশংসার কোনো প্রভাব হয় না, বরং মানুষ বুঝেও যায় যে কেউ শুধু দেখানোর জন্য বলছে। তাই যখনই প্রশংসা করবেন, মন থেকে করুন। মনোযোগ দিয়ে দেখুন যে সামনের জন কী ভালো করেছে এবং সেই নির্দিষ্ট জিনিসটারই প্রশংসা করুন। যেমন যদি কোনো সহকর্মী ভালোভাবে প্রেজেন্টেশন দেয়, তাহলে শুধু গ্রেট জব না বলে বলুন, তুমি খুব স্বচ্ছতার সাথে কনসেপ্টটা বুঝিয়েছো, আমার খুব ভালো লেগেছে। এই ধরনের সৎ এবং নির্দিষ্ট প্রশংসার প্রভাব অনেক গুণ বেশি হয়। প্রায়ই আমরা ভাবি যে প্রশংসা তো শুধু কোনো বিশেষ মুহূর্তে দেওয়া উচিত, যেমন জন্মদিন, বিবাহবার্ষিকী বা কোনো সাফল্যের দিনে। কিন্তু আসল কথা হলো, দৈনন্দিন জীবনেও প্রশংসার অনেক মূল্য আছে। কেউ দরজাটা ধরে রাখলো, কেউ চা বানিয়ে দিল, কেউ আপনার জন্য একটু সময় বের করলো। এই ছোট ছোট জিনিসগুলোর জন্য যদি আপনি একটা থ্যাংক ইউ বলেন বা একটু প্রশংসা করেন, তাহলে সামনের জন খুব ভালো অনুভব করে। এই ছোট ছোট অঙ্গিভঙ্গিগুলো খুব বড় প্রভাব ফেলে। অনেক সময় মানুষ ভাবে যে যদি আমরা বারবার অন্যদের প্রশংসা করি তাহলে তারা মাথায় চড়ে বসবে। কিন্তু ডেল কার্নেগি বলেন যে মানুষ প্রশংসায় ক্লান্ত হয় না, তারা উপেক্ষিত হতে হতে ক্লান্ত হয়ে যায়। যখন কোনো ব্যক্তি বারবার ভালো কাজ করে আর কেউ তার লক্ষ্যই করে না, তখন তার প্রেরণা ধীরে ধীরে শেষ হয়ে যায়। সেখানেই যদি আপনি তার প্রচেষ্টাকে স্বীকৃতি দেন, তাহলে সে আরও অনুপ্রাণিত হয় ভবিষ্যতে আরও ভালো করার জন্য। কর্মক্ষেত্রে এই নীতিটা আরও বেশি শক্তিশালী। কল্পনা করুন, একজন ম্যানেজার আছেন যিনি সবসময় শুধু কর্মচারীদের নির্দেশ দেন, সমালোচনা করেন এবং কখনো প্রশংসা করেন না। সেই কর্মচারীরা কাজ তো করবে, কিন্তু মন থেকে নয়। সেখানেই যদি সেই ম্যানেজার যখনই কোনো ভালো কাজ হয় তখন খোলাখুলি প্রশংসা করেন, একটু উৎসাহ দেন, তাহলে সেই কর্মচারীরাই নিজেদের 100% দেবে। প্রশংসা সংযোগ তৈরি করে, আর সংযোগ প্রতিশ্রুতি তৈরি করে। সম্পর্কেও এই একই ফর্মুলা কাজ করে। অনেক সময় আমরা আমাদের প্রিয়জনদের ভালো গুণগুলোকে অবশ্যই মনে করি। মা প্রতিদিন রান্না করেন, বাবা রোজ অফিসে যান, ভাই কোনো কাজে সাহায্য করে, কিন্তু আমরা কখনো খোলাখুলি ধন্যবাদ বা তুমি অসাধারণ বলি না। ধীরে ধীরে এই নীরবতা একটা মানসিক দূরত্ব তৈরি করে।
যদি আমরা প্রতিদিন 2-3 বারও আমাদের আশেপাশের মানুষদের প্রশংসা করি, তাহলে সম্পর্ক আর বন্ধন অনেক মজবুত হয়। আর একটা কথা, প্রশংসা শুধু অন্যদের জন্য নয়, আমাদের জন্যও উপকারী। যখন আমরা কাউকে উৎসাহিত করি, তখন আমাদের ভেতরেও পজিটিভিটি ভরে যায়, আমাদের চিন্তাভাবনা স্পষ্ট হয় এবং আমরা নিজেদের আরও ভালো মানুষ হিসেবে অনুভব করি। এটা একটা উইন উইন সিচুয়েশন। উৎসাহ প্রশংসার একটা অংশ। অনেকে নতুন কিছু করতে চায় কিন্তু ভয় পায়, যদি ব্যর্থ হয়ে যায়, যদি লোকে ঠাট্টা করে। এমন সময় যদি কেউ তাদের বলে দেয়, তুমি পারবে, আমি তোমার উপর বিশ্বাস রাখি, তাহলে তারা একটা অদৃশ্য ধাক্কা পায়। অনেক সময় মানুষ শুধু উৎসাহের কারণেই নিজের ভয়কে হারাতে পারে। উৎসাহ সবসময় বড় বড় কথা বলার মাধ্যমে হয় না, কখনো কখনো শুধু একটা গো ফর ইট বা আমি তোমার সাথে আছি বলেও কেউ অনেক বড় সিদ্ধান্ত নিতে পারে। অনেক মানুষ এমন থাকে যাদের প্রতিভা আছে, প্যাশন আছে, কিন্তু শুধু আত্মবিশ্বাসের অভাব, আর সেই আত্মবিশ্বাস অন্যের একটা পজিটিভ লাইন থেকেই আসতে পারে। এখন একটা মজার কথা হলো, যেভাবে আমাদের অন্যদের প্রশংসা করা উচিত, সেভাবেই আমাদের অন্যদের প্রশংসাও শোনার অভ্যেস করা উচিত, অস্বস্তি ছাড়া। যখন কেউ আপনাকে বলে ইউ ডিড ওয়েল, তখন সোজা বলুন থ্যাংক ইউ, এটা না বলে যে না না এমন কিছু না। যদি আপনি নিজের প্রশংসা সুন্দরভাবে গ্রহণ করেন, তাহলে সামনের জনেরও ভালো লাগবে যে তার কথার প্রভাব পড়েছে। প্রশংসার মানে শুধু মৌখিকভাবে তারিফ করা নয়, অনেক সময় আমাদের শারীরিক ভাষা, গলার স্বর এবং ছোট ছোট অঙ্গিভঙ্গি দিয়েও প্রশংসা প্রকাশ পায়। যেমন কারোর কথা মনোযোগ দিয়ে শোনা, তার কথায় আগ্রহ দেখানো, তাকে সাহায্য করা, এই সব কিছুই প্রশংসার সূক্ষ্ম উপায়। সোশ্যাল মিডিয়াতে তো প্রশংসা আর উৎসাহের অনেক সুযোগ আছে। যদি কেউ কিছু ভালো লেখে, কোনো শিল্পকর্ম তৈরি করে বা কোনো সাফল্য শেয়ার করে, তাহলে শুধু একটা ওয়েল ডান বা লাভড দিস কমেন্ট করে দিন। এতে শুধু সামনের জন্যই মোটিভেটেড হয় না, বরং আপনার সম্পর্ক দৃঢ় হয়। আর একটা গুরুত্বপূর্ণ কথা, যখন আপনি কাউকে প্রশংসা করেন, তখন আপনি পরোক্ষে তাকে বিশ্বাস এবং সম্মানও দিচ্ছেন। আর বিশ্বাসের চেয়ে বড় কোনো প্রশংসা হয় না। ডেল কার্নেগি বলেছেন, আপনার প্রশংসায় আন্তরিক হন এবং তারিফে উদার হন। অর্থাৎ যখনই প্রশংসা করবেন, মন খুলে করুন। অর্ধেক মনের প্রশংসার কোনো প্রভাব হয় না। এই পৃথিবীতে নেতিবাচকতা অনেক আছে, সংবাদে, মানুষের মনে, সোশ্যাল মিডিয়াতে। এমন পরিস্থিতিতে যদি আপনি এমন একজন মানুষ হন যিনি অন্যদের উৎসাহিত করেন, প্রেরণা দেন, তাহলে আপনি নিজেকে একটা বিরল শ্রেণীতে ফেলেন। মানুষ আপনাকে মনে রাখে, পছন্দ করে এবং বিশ্বাস করে। শেষে প্রশংসার উৎসাহ দেওয়ার সবচেয়ে বড় পুরস্কার হলো আপনি অন্যদের জীবনকে আরও ভালো করে তোলেন। আর যখন আপনি অন্য কারোর জীবনকে আরও ভালো করে তোলেন, তখন সেই পজিটিভিটি আপনার কাছেও ফিরে আসে, কখনো অন্য কোনো রূপে, কখনো কোনো অপ্রত্যাশিত সময়। তাই পরের বার যখন কেউ ভালো কাজ করবে, ছোট হলেও দ্বিধা করবেন না। একটা সৎ ওয়েল ডান, একটা ছোট প্রাউড অফ ইউ বা শুধু একটা উষ্ণ হাসি কারোর জীবনের সেরা মুহূর্ত হয়ে উঠতে পারে। আর মনে রাখবেন, সমালোচকে ভরা এই পৃথিবীতে আপনি সেই ব্যক্তি হন যিনি উৎসাহ দেন। কখনো ভেবেছেন যে যখন আপনি কারোর সাথে কথা বলছেন আর সেই ব্যক্তি আপনাকে মনোযোগ দিয়ে শুনছে, আপনার কথায় আন্তরিকভাবে আগ্রহ দেখাচ্ছে, তখন আপনার কেমন লাগে? খুব ভালো, তাই না? মনে হয় যেন সামনের জন সত্যিই আমাদের প্রতি আগ্রহী, আমাদের বুঝতে চায়। ডেল কার্নেগি বলেন যে এটাই একটা খুব বড় মানবিক দক্ষতা, মানুষের প্রতি আগ্রহী হয়ে ওঠা। যদি আপনি অন্যদের প্রতি আগ্রহ দেখান, তাদের আন্তরিকভাবে জানার চেষ্টা করেন, তাহলে শুধু তারাই আপনার সাথে যুক্ত হয় না, বরং আপনি নিজেও আরও বেশি খুশি থাকেন। আমাদের সকলেরই ভালো লাগে যখন কেউ আমাদের কথায় আগ্রহ দেখায়। প্রত্যেক মানুষই চায় যে কেউ তাকে শুনুক, তাকে বুঝুক, তাকে গুরুত্ব দিক। ডেল কার্নেগি বলেছেন যে আপনি যদি মানুষের মন জয় করতে চান, তাহলে সবচেয়ে সহজ উপায় হলো তাদের প্রতি আন্তরিকভাবে আগ্রহী হওয়া। এই আগ্রহ নকল হওয়া উচিত নয়, কারণ মানুষ সঙ্গে সঙ্গে বুঝে যায়। আপনার সত্যিই সামনের জনকে জানার ইচ্ছা থাকা উচিত। যখন আপনি কারোর সাথে দেখা করেন, তখন শুধু হাই কেমন আছো বলে এগিয়ে যাওয়াই যথেষ্ট নয়। চেষ্টা করুন তাদের সম্পর্কে আরও কিছু জিজ্ঞাসা করতে। তাদের আগ্রহ কি, তারা কি করে, তাদের কি পছন্দ। যখন আপনি তাদের প্রশ্ন করেন আর মনোযোগ দিয়ে শোনেন, তখন সামনের জন অনুভব করে যে আপনি তাদের গুরুত্বপূর্ণ মনে করেন। ডেল কার্নেগি বলেন যে আপনি 2 মাসে অন্যদের প্রতি আগ্রহী হয়ে যত বন্ধু বানাতে পারবেন,
ততটা 2 বছরেও পারবেন না অন্যদের নিজের প্রতি আগ্রহী করার চেষ্টা করে। মানুষ প্রায়ই চেষ্টা করে নিজেদের আকর্ষণীয় করে তুলতে, যাতে অন্যেরা তাদের দ্বারা প্রভাবিত হয়, কিন্তু আসলে হয় উল্টোটা। যদি আপনি নিজে অন্যদের প্রতি আগ্রহ দেখান, তাহলে মানুষ আপনাআপনিই আপনার প্রতি আকৃষ্ট হবে। এটা একটা খুব সহজ নীতি, কিন্তু খুব শক্তিশালীও। এবার কথা বলা যাক শোনার ব্যাপারে। যখন আপনি কারোর কথা মনোযোগ দিয়ে শোনেন, তখন সেটা এক ধরনের সম্মান। এটা দেখায় যে আপনি সামনের জনকে মূল্য দেন। শোনা শুধু চুপ করে থাকার নাম নয়, এটা একটা সক্রিয় প্রক্রিয়া। যখন আপনি সামনের জনের কথায় প্রতিক্রিয়া জানান, তাদের আবেগ বোঝার চেষ্টা করেন, আই কন্ট্যাক্ট রাখেন, তখন তারা অনুভব করে যে আপনি তাদের সাথে যুক্ত। শোনার পাশাপাশি আরেকটা ছোট জিনিস আছে যা খুব বড় প্রভাব ফেলে: নাম মনে রাখা। হ্যাঁ, কারো নাম মনে রাখা একটা জাদুর মতো কাজ করে। যখন আপনি কারোর সাথে কথা বলার সময় তার নাম নেন, যেমন রহিম, তুমি যা বললে তা খুব ইন্টারেস্টিং, তখন সে একেবারে সতর্ক ও খুশি হয়ে যায়। প্রত্যেক মানুষই নিজের নাম শুনতে পছন্দ করে। ডেল কার্নেগি লিখেছেন যে একজন ব্যক্তির নাম তার কাছে যে কোনো ভাষার সবচেয়ে মধুর শব্দ। কখনো কোনো পার্টিতে বা অফিসিয়াল মিটিংয়ে কারো নাম ভুলে গেলে দেখবেন কেমন অস্বস্তিকর লাগে। আর যদি কেউ আপনার নাম মনে রাখে এবং ব্যবহার করে, তাহলে সেই ব্যক্তি আপনাকে বিশেষ অনুভব করায়। তাই নাম মনে রাখা এবং ব্যবহার করা একটা ছোট দক্ষতা, কিন্তু এর প্রভাব গভীর। এখন প্রশ্ন হলো, আমরা অন্যদের প্রতি আগ্রহ কিভাবে তৈরি করব? ডেল কার্নেগির মতে আপনার কৌতূহল থাকা উচিত। কৌতূহল মানে জানার ইচ্ছা। যখন আপনি আন্তরিকভাবে কোনো মানুষ সম্পর্কে জানতে উত্তেজিত হন, তখন আপনি স্বাভাবিকভাবেই ভালো প্রশ্ন করেন আর মনোযোগ দিয়ে শোনেন। এটা কোনো জোর করে করার প্রক্রিয়া নয়, এটা মন থেকে হওয়া উচিত। ধরুন, আপনি কোনো নতুন সহকর্মীর সাথে দেখা করলেন। আপনি জিজ্ঞাসা করতে পারেন, আপনার ব্যাকগ্রাউন্ড কি? আপনি এই ফিল্ডটা কিভাবে বেছে নিলেন? আপনার উইকেন্ডে কি করতে ভালো লাগে? এই ধরনের প্রশ্ন শুধু কথোপকথনকে এগিয়ে নিয়ে যায় না, বরং একটা সংযোগও তৈরি করে। আর যদি আপনি তাদের উত্তরকে আন্তরিকভাবে প্রশংসা করেন, তাহলে তারাও আপনার সাথে স্বচ্ছন্দ বোধ করতে শুরু করে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, বিচারপ্রবণ হবেন না। যখন আপনি মানুষের প্রতি আগ্রহ দেখাচ্ছেন, তখন খোলা মন রাখুন। তাদের কথাকে সমালোচনা করবেন না, তাদের চিন্তাভাবনাকে সঙ্গে সঙ্গে অসম্মত করবেন না। প্রথমে তাদের পুরোপুরি বুঝুন, তারপর সম্মানের সাথে নিজের কথা বলুন। মানুষ সেই সব লোকেদেরই বেশি পছন্দ করে যারা তাদের বোঝে, শুধু নিজের কথা মানানোর চেষ্টা করে না। অনেক সময় আমরা নিজেদের জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে মনে হয় মানুষের সাথে কথা বলার সময় নেই। কিন্তু ডেল কার্নেগির নীতিগুলো বলে যে সম্পর্ক আর যোগাযোগই আসল বিনিয়োগ। যখন আপনি আন্তরিকভাবে মানুষের সাথে যুক্ত হন, তখন তারা আপনাকে সমর্থন করে, বিশ্বাস করে এবং আপনার সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করে, সেটা ব্যক্তিগত হোক বা পেশাগত। একটা ছোট উদাহরণ নিন। ধরুন, আপনি একটা দোকানে গেলেন আর দোকানদার কিছু না বলে জিনিসপত্র দিল। আপনি জিনিস নিয়ে চলে এলেন, কিন্তু সেই একই দোকানদার যদি আপনার সাথে হেসে কথা বলে, দু একটা প্রশ্ন করে, আপনার নাম মনে রাখে, তাহলে পরের বারও আপনি সেখানেই যেতে পছন্দ করবেন। কেন বলুন তো? কারণ সেই ব্যক্তি আপনার প্রতি আগ্রহ দেখিয়েছে আর আপনি নিজেকে বিশেষ অনুভব করেছেন। আজকের ডিজিটাল যুগে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আমরা সোশ্যাল মিডিয়ায় হয়তো অনেক মানুষের সাথে যুক্ত, কিন্তু আসল সংযোগ খুব কম লোকের সাথেই আছে। যদি আপনি অন্যদের প্রতি আগ্রহ দেখিয়ে তাদের আন্তরিকভাবে মেসেজ করেন, তাদের খোঁজ খবর নেন, তাদের কাজের প্রশংসা করেন, তাহলে আপনি আসল বন্ধন তৈরি করতে পারেন। একটা যত্নশীল মেসেজ বা চিন্তাশীল প্রশ্ন কারোর পুরো দিনের শক্তি বদলে দিতে পারে। আরেকটা জরুরি কথা হলো, অন্তর্মুখী বা ইন্ট্রোভার্ট মানুষের সাথে ধৈর্য রাখুন। অনেকেই স্বাভাবিকভাবে কম কথা বলে, কিন্তু এর মানে এই নয় যে তাদের ভেতরে কোনো গল্প নেই। যদি আপনি তাদের সাথে ধৈর্যের সাথে কথা বলেন, ধীরে ধীরে আগ্রহ দেখান, তাহলে তারাও খুলতে শুরু করে। ডেল কার্নেগিও এটাও বলেন যে প্রত্যেক মানুষই কিছু না কিছু শেখানোর মতো যোগ্য, শুধু আমাদের তার প্রতি আগ্রহ দেখানোর প্রয়োজন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বইয়ের সারসংক্ষেপ। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ধন্যবাদ আপনাদের এই সামারি শেষ পর্যন্ত শোনার জন্য।